আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেরে কেদা কালি হাতে আসুকে তুই না ওই বিধবা সেরির কাপড় চোপড় নিবার গেছুলু দেখো কাপড় চোপড়। শামসুল মজুমদার চেয়ার টেনে বসে একটু হাঁপ ছেড়ে বললেন, আর বলল না মা, হঠাৎ করে বাজার থেকে সব সাদা পোশাক রাতারাতি উধাও হয়ে গেছে। কারো দোকানে সাদা রঙের কাপড় চোপড় নেই, এমনকি সাদা গজের কাপড়ও নেই। হঠাৎ কি হলো আল্লাহ জানে, কোথাও খুঁজে পেলাম না। কি কস কেদা, সব সাদা কাপড় আবার কেদা নিয়ে গেল? তাহলে এই সেরি এখন কি ফিন দিব? কি জানি মা, বুঝতে পারছি না। আপাতত ছায়ার পোশাকই পরুক, আর কি করার। তারপর না হয় অন্য শহরে গিয়ে দেখুন। শরীরটা বেশি ভালো লাগছে না, শরীর ভালো হলে যাব। কাজ করতে করতে পঙ্খী সবই শুনতে পেল। তার রঙিন পোশাকের সময়কাল বাড়ার কথা শুনে ওর একটু ভালোই লাগছে। আরও কিছুদিন তাহলে ও এভাবে থাকতে পারবে। লুবনা আর শাপলা পঙ্খীকে দেখে বলল, বাহ ভাবি, তোমাকে রঙিন পোশাকে অনেক ভালো লাগছে। এখন থেকে এসবই পরো। এমনিতেও এখনকার যুগে আর কেউ বিধবা হলে এসব সাদা পোশাক পরে থাকে না। পঙ্খী কিছু বলল না, শুধু জোরপূর্বক মুচকি হাসল। সবাই চলে এলো খাবার খেতে। ইন্ধনও আসলো ওখানে। পঙ্খী হাতে ট্রে নিয়ে ঘুরে দাঁড়াতেই দেখলো ইন্ধন ওর দিকেই তাকিয়ে আছে। পঙ্খী হালকা আচম্বিত হলো। ইন্ধন তো এই কয়দিন ওর দিকে চোখ তুলে তাকিয়েও দেখেনি, আর আজ হঠাৎ তাকিয়ে আছে, তাও আবার কেমন অদ্ভুত দৃষ্টিতে। লোকটার চালচলন কিছুই বোধগম্য হচ্ছে না পঙ্খীর। অতপর সে এসব ভাবনা ছেড়ে ফেলে নিজের কাজে মন দিল। জুবায়েদ মজুমদারের কুদৃষ্টি আজ সরছেই না পঙ্খীর ওপর থেকে। মেয়েটাকে রঙিন কাপড়ে আরও আকর্ষণীয় লাগছে ওর কাছে। এই পাখিটাকে নিজের একান্ত করে পাওয়ার কামনা ওর বুকে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কাজকাম সেরে যথাসময়ে তৈরি হয়ে পঙ্খী পরীক্ষার জন্য বের হলো। আজই শেষ পরীক্ষা, এরপর আর হয়তো বাইরে বের হওয়া হবে না ওর। বাড়ির বাইরে রাস্তায় এসে দেখলো সিএনজি এখনো এসে পৌঁছয়নি। দাঁড়িয়ে সিএনজির অপেক্ষা করতে লাগলো। সামনে একটু দূরে তাকাতেই দেখতে পেল একজন বয়স্ক মহিলা রাস্তার পাশে গাছের নিচে বসে আছে, আর চেয়ারম্যান বাড়ির দিকেই তাকিয়ে আছে। এই মহিলাকে আগেও কয়েকদিন এখানে দেখেছে পঙ্খী। ভেবেছিল হয়তো ভিখারি হবে, কিন্তু তার কাছে তো সাহায্য চাওয়ার কোনো ব্যাগ বা পাত্র দেখি না, আর ওনাকে কখনো ভিক্ষা করতেও দেখা যায়নি। তাহলে কে এই মহিলা, আর এখানে কেন এভাবে বসে থাকে? মহিলার সাথে কথা বলতে পঙ্খী তার দিকে এগিয়ে গেল। তবে ওকে যেতে দেখেই মহিলাটি কেমন তাড়াহুড়ো করে উঠে চলে যেতে দেখল। পঙ্খী পেছন থেকে অনেকবার ডাকলেও সে থামল না। মহিলাটির এহেন কাজে পঙ্খীর কেমন খটকা লাগলো। মহিলাটি এভাবে চলে গেল কেন? কে উনি? ভাবনার মাঝেই সিএনজি চলে এলো। পঙ্খী সিএনজিতে উঠে রওনা হলো। হাতে একটা খাম নিয়ে বসে আছে কণিকা। চোখ ভিজে আছে তার। অনিশ্চিত ভবিষ্যতের ভয়ঙ্কর এক চিন্তা আহত করে দিচ্ছে ওকে। কি হবে এবার কে জানে? সব ঠিক থাকবে, নাকি সেই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি ঘটবে আবারও সেটা হলে কি বেঁচে থাকতে পারবে ও? হঠাৎ দরজায় নক পড়ার শব্দে তড়িঘড়ি করে খামটা লুকিয়ে ফেলল কণিকা। চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নিয়ে দরজা খুলল সে। দরজার বাইরে পঙ্খীকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, পঙ্খী, কিছু বলবে? হ্যাঁ ভাবি, কিছু কথা ছিল। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো না। পঙ্খী ভেতরে এসে বলল। কণিকাও ওর পাশে এসে বসে বলল, বলো, কি বলবে? পঙ্খী কণিকার হাত ধরে নরম সুরে বলল, ভাবি, আপনার জীবনে কি কোনো সমস্যা চলছে যা আপনি কাউকে বলতে পারছেন না? পঙ্খীর কথায় কণিকা একটু থতমত খেয়ে গেল। সে অপ্রস্তুত ভাবে বলল, কি বলছো তুমি এসব? আমার আবার কি সমস্যা থাকবে? ভাবি দেখুন, আমি জানি না আপনি আমাকে কি চোখে দেখেন, তবে আমি প্রথম থেকেই আপনাকে বড় বোনের মতোই দেখি। আমার কোনো বোন নেই। এ বাড়িতে এসে আপনাকে আমার বড় বোন হিসেবেই মেনেছি, তাই ছোট বোন হিসেবে বলছি, আপনি আমার উপর ভরসা করতে পারেন। আপনি যদি মুশকিলে পড়ে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করার।
পঙ্খির কথায় কণিকার চোখ ছলছল করে উঠল। মন চাইল তার সব মনের লুকায়িত কথাগুলো খুলে বলতে, তবে মস্তিষ্ক তাকে সাবধান করে দিল এটা করার অধিকার নেই তার। এতে করে ওর সংকট বাড়বে বই কমবে না। তাই জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমার কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। পঙ্খী দীর্ঘশ্বাস ছাড়ল। সে বুঝতে পারল কণিকা ওকে কিছু বলবে না, তবুও সে নিজের মতো করে বলল, ঠিক আছে ভাবি, তবে একটা কথা মনে রাখবেন, ক্ষণিকের জন্য অনেক সময় আমরা ভুল পথে চলে যাই। আমরা ভাবি এটাই বোধহয় সঠিক রাস্তা, তবে আসলে সেটা ছিল শুধুই ভুল সিদ্ধান্ত, যার জন্য পরবর্তীতে শুধু পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকে না। আমার কথাগুলো একটু ভেবে দেখবেন, আর যদি কখনো মন চায় আমাকে কিছু বলার, তবে নির্দ্বিধায় বলবেন। আপনার ছোট বোন আপনার পাশে থাকবে। কথাগুলো বলে চলে গেল পঙ্খী। কণিকা শুধু বসে বসে পঙ্খির কথার মর্মার্থ বোঝার চেষ্টা করছে। সকাল থেকেই তলপেটের যন্ত্রণা শুরু হয়েছে পঙ্খির, তবুও তাতে দাঁত চেপে রান্নাঘরের কাজে লিপ্ত সে। এই ব্যথা যে নতুন না, প্রতি মাসেই তাকে এই অসহনীয় পীড়া পোহাতে হয়। এটা যে জীবনের অযাচিত সঙ্গী হয়ে গেছে। কিশোরী বয়সে প্রথম যেদিন এই পীড়া আরম্ভ হয়েছিল, তখন বুঝতে না পেরে বড় ভাবিকে বলেছিল তার পীড়ার কথা, বলে সাহায্য চেয়েছিল। ভাবি তখন এক কোণায় টেনে নিয়ে ফিসফিস করে বলেছিল, এসব কথা নাকি কাউকে বলতে নেই, লোকে খারাপ বলে, এতে করে নাকি ব্যথা আরও বেশি হয়, মেয়েদের এসব মুখ বুঝে চুপচাপ সহ্য করে নিতে হয়। পঙ্খিও সেদিন ভাবির কথায় মেনে নিয়েছিল। নিজের এই পীড়া নিজেই হজম করত সে। যদিও পড়াশোনা করে তার যতটুকু জ্ঞান হয়েছে, তাতে ভাবির সেই কথা এখন তার কাছে কেমন বিশ্বাসযোগ্য মনে হয় না। তবুও অভ্যেসের বশীভূত বলা যাক বা জড়তা সংকোচের কারণে তার এই পীড়ার কথা সে কাউকে বলে উঠতে পারে না। আর বলবেই বা কার কাছে? তার একান্ত আপন বলতে কেই বা আছে যাকে সে এই পীড়া নিবারণের কথা বলতে পারবে? তাই তো মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। সময়ের সাথে পীড়া আরও তীব্র হতে থাকে। পঙ্খী আর দাঁড়িয়ে থাকতে পারছে না, মাথা ঘুরছে ওর, বমি বমি ভাব হচ্ছে। কোনো রকমে রান্না শেষ করে কণিকাকে খাবার সার্ভ করতে বলে সে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ব্যথার যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও কষ্ট হচ্ছে পঙ্খির। এলোমেলো পায়ে হাঁটতে নিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা, ব্যালেন্স দাঁড়িয়ে পড়ে যেতে নিলে সামনের ব্যক্তি ধরে ফেলল। পঙ্খী মাথা তুলে দেখল সেই ব্যক্তি স্বয়ং ইন্ধন। পঙ্খী দ্রুত নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো। ইন্ধন কেমন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে, কিছু একটা বলতে গিয়েও যেন বলল না। পঙ্খিও দ্রুত ওখান থেকে নিজের রুমে চলে গেল। বেলা বাড়ার সাথেই বাড়ছে তীব্র যন্ত্রণা। সকাল গড়িয়ে এখন দুপুর। বিছানায় পেট চেপে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে পঙ্খী। যন্ত্রণা সইতে না পেরে দাঁত দিয়ে বালিশ কামড়ে ধরল সে। ঘর্মাক্ত মুখ ব্যথার যন্ত্রণায় লাল হয়ে উঠেছে। সকাল থেকে কিছু মুখেও দেয়নি সে। এই অবস্থায় খাবারও খেতে পারে না। একটা নাপা বড়ি খেলে হয়তো ব্যথা কমতো, কিন্তু এই কথাটাই কাকে বলবেও। অন্তর্মুখী পঙ্খী তাই এবারও সব নিজের মাঝেই আবদ্ধ রাখল। দাঁত কিরমির করে সব সহ্য করে যাচ্ছে। হঠাৎ দরজার পাশ থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ এলো। পঙ্খী একটু হকচকিয়ে উঠল। কোনো রকমে উঠে দাঁড়িয়ে দরজা কাছে আসলো শব্দের উৎস খুঁজতে। দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখলো দরজার বাইরের ফুলদানিটা পড়ে আছে। হয়তো বিড়ালের ধাক্কা টাক্কা লেগেছে। এই ভেবে পঙ্খী দরজা চাপিয়ে আবারও বিছানায় পেট চেপে ধরে শুয়ে রইল। মিনিট 5 পর কেউ দরজায় টোকা দিল। পঙ্খী দরজা খুলে দেখলো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়া হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকেই বলে উঠল, ভাবি তুমি ঠিক আছো? ব্যথা কি বেশি হচ্ছে? এই নাও, নাপা বড়ি এনেছি, খেয়ে নাও, ব্যথা কমে যাবে। পঙ্খী আচম্বিত চোখে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে? আমি তো কাউকে বলিনি। ছায়া কেমন আমতা আমতা করে বলল, আরে আমি তোমাকে দেখেছিলাম, তুমি যখন রুমে যাচ্ছিলে তখন। তোমাকে দেখেই মনে হচ্ছিল তোমার কোনো সমস্যা হয়েছে। তারপর দরজার কাছে এসে তোমার কাতরানোর আওয়াজ শুনলাম, তখন বুঝতে পেরেছি তোমার কি হয়েছে। তাই আমি বাবার কাছ থেকে এই নাপা বড়ি নিয়ে এলাম। এই নাও, খেয়ে নাও, একটু আরাম পাবে।
ছায়ার ব্যাখ্যা পঙ্খির কেন যেন বিশ্বাসযোগ্য মনে হলো না, কারণ ছায়া এতটাও বুদ্ধিমান না যে এত সহজে সব বুঝে যাবে। তবে আপাতত সেসবে মাথা ঘামানোর মতো অবস্থা নেই পঙ্খির। আগে এই যন্ত্রণার নিবারণ করাটাই সর্বোপরি জরুরি। তাই আর কাল বিলম্ব না করে ছায়ার কাছ থেকে বড়িটা নিয়ে খেয়ে নিল সে। বড়ি খেয়ে আবারও শুয়ে পড়ল পঙ্খি। বড়ি কাজ করতে সময় লাগবে, তাই আবারও পেট চেপে ধরে শুয়ে রইল। ছায়া কিছুক্ষণ পঙ্খির পাশেই বসে থেকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সময়ের সাথে ধীরে ধীরে ব্যথার পরিমাণটা একটু কমে এলো। ছায়া তখন বলল, ভাবি কিছু খাবে তুমি? সকাল থেকে না খেয়ে আছো, ভাত নিয়ে আসি? পঙ্খি দুর্বল কণ্ঠে বলল, না না না, লাগবে না। আমি এমনিতেও এখন কিছু খেতে পারবো না, বমি হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তুমি না আসলে আজ হয়তো ব্যথায় মরেই যেতাম। এখন একটু আরাম লাগছে, তুমি চাইলে যেতে পারো। ঠিক আছে ভাবি, তুমি তাহলে আরাম করো। ছায়া চলে গেল। পঙ্খি ওভাবেই শুয়ে রইল। ব্যথা কমলেও পুরোপুরি সারেনি, তাই চোখ বন্ধ করে ওভাবেই শুয়ে রইল সে। শুয়ে থাকতে থাকতেই বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে, আবারও হয়তো বৃষ্টি নামবে। বারান্দায় কিছু কাপড় চোপড় নেড়ে দেওয়া আছে, ভিজে যেতে পারে। তাই ধীরে ধীরে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো পঙ্খি। এরই মাঝে ঝুম বৃষ্টিও শুরু হয়ে গেছে। বারান্দায় গিয়ে কাপড়গুলো দড়ি থেকে নামালো। কাপড় গুছিয়ে ফিরে আসার সময় একটু বাইরের বৃষ্টির পানি ছোঁয়ার মনোভাবে গ্রিলের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিল বৃষ্টির মাঝে। তখনই ওর নজর গেল নিচে। কেউ একজন এই ঝুম বৃষ্টির মাঝে নিচে বেঞ্চের উপর বসে আছে। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারল এটা ইন্ধন। ইন্ধনকে এভাবে ভিজতে দেখে একটু বিস্মিত হলো পঙ্খি। লোকটা কি পাগল নাকি? এই ভর সন্ধ্যায় এভাবে বৃষ্টির মাঝে বসে আছে কেন? কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আবার রুমের ভেতরে চলে এলো পঙ্খি। ইন্ধন যা খুশি করুক, ওসব নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। পঙ্খি রুমে এসেই বাথরুমে গেল ফ্রেশ হতে। পেট এখনো চিনচিন ব্যথা করছে। সারা দিন না খেয়ে থাকায় শরীরটাও অনেক দুর্বল হয়ে গেছে। ফ্রেশ হয়ে পঙ্খি আবারও শুয়ে পড়ল। দুর্বল আখি চুগলে কেমন ঘুম নেমে এলো। কানে হইচইয়ের মৃদু শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল পঙ্খির। চোখ মেলে উঠে বসল সে। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখল রাত 8টা পার হয়ে গেছে। বাইরে থেকে কেমন লোকজনের আওয়াজ শোনা যাচ্ছে, যেন গুরুতর কিছু একটা হয়েছে। বিষয়টা দেখতে পঙ্খি আস্তে করে উঠে এসে দরজা খুলে বাইরের দিকে তাকালো। দেখল সবাই কেমন হন্তদন্ত হয়ে ছোটাছুটি করছে। পঙ্খি এবার করিডোরে এলো। কিছু দূর এগোতেই দেখতে পেল ইন্ধনের রুমের সামনে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। সবার মুখে কেমন চিন্তার ছাপ। পঙ্খি কৌতূহলী হয়ে এগিয়ে গেল সেদিকে। দরজার কাছে এসে ভেতরে উকি দিয়ে দেখার চেষ্টা করলো কি হয়েছে। অতঃপর সে দেখতে পেল ইন্ধন বিছানায় জবথব হয়ে শুয়ে থেকে থরথর করে কাঁপছে। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে তার। রাবেয়া তার গায়ের ওপর 3-4টে কাঁথা দিয়ে ঢেকে রেখেছেন। ছেলের মাথায় হাত বোলাচ্ছেন আর কাঁদছেন তিনি। বাকিরাও চিন্তিত মুখে ঘরের ভেতর বিরাজমান আছে। পঙ্খি ছায়াকে চোখের ইশারায় কাছে ডেকে এনে দরজার বাইরে এসে মৃদুস্বরে বলল, কি হয়েছে? ছায়াও ধীর কণ্ঠে বলল, আরে ভাবি, তুমি দেখি কিছুই জানো না। ইন্ধন ভাইয়ার অসম্ভব মাত্রায় জ্বর উঠেছে। ভাইয়া না জানি কখন থেকে বাইরে বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টি থামার পর বাড়িতে ফেরে, তারপর থেকেই শরীর কাঁপিয়ে জ্বর আসে তার। আসলে ভাইয়ার ছোটবেলা থেকে বৃষ্টির পানি গায়ে সয় না, ঠান্ডা জ্বর লেগে যায়। আর আজ তো মনে হয় অনেকক্ষণ ভিজেছে, তাই অবস্থা খুবই বেগতিক। তা উনি যখন জানি ওনার বৃষ্টি সয় না, তাহলে বৃষ্টিতে ভিজতে গেলেন কেন? কি জানি, ভাইয়ার মর্জির কথা কে জানে। তা ডক্টর চাচাকে ডাকেনি? ডাকতে চেয়েছিল বাবা, কিন্তু ভাইয়াই ডাকতে দেয়নি। কেন? ভাইয়া বলেছে সে গ্রামের হাতুড়ে ডাক্তার দেখাবে না। সদরের তানজিলা নামের কোনো মহিলা ডাক্তারের কথা বলেছে। ভাইয়া জেদ ধরে বসে আছে, ওই ডাক্তারকে ছাড়া আর কাউকে দেখাবে না। বাবা ফোন করেছে সদর হাসপাতালে, ডাক্তার আসছে, কিন্তু এত দূর থেকে আসতে তো সময় লাগবে। পঙ্খি ভাবল, লোকটার মাথায় সত্যি কোনো সমস্যা আছে, না হলে এমন আজব কাজ কাম করে কে? ডাক্তার হলে হলো একজন, না
উনি তো আবার বিদেশ ফেরত, গ্রামের সাধারণ ডাক্তারের ওপর ভরসা নেই তার। সাধারণ জ্বরের জন্য এখন তার সদরের ডক্টর লাগবে। কি অদ্ভুত কথা। পঙ্খির ভাবনার মাঝেই ছায়া বলে উঠল, ভাবি, তোমার পেটের ব্যথা এখন কেমন, কমেছে? তুমি তো বোধহয় খাওনি কিছু, কিছু খাবে? পঙ্খি কৃতজ্ঞতা স্বরূপ স্মিত হেসে বলল, আরে না, এখন আপাতত আবার চিন্তা করতে হবে না। তুমি তোমার ভাইকে দেখো, আমি এখন ঠিক আছি। খেতে মন চাইলে আমি নিজেই খেয়ে নিব। ঠিক আছে ভাবি, তুমি যাও, আরাম করো। আমি ভাইয়াকে দেখে আসি। দেখি তো ডাক্তার এলো নাকি। পঙ্খি মাথা নেড়ে আবার নিচের রুমে চলে গেল। রুমে এসে শুয়ে থাকতে থাকতে 30 মিনিট পর ওর দরজায় কেউ নক করলো। পঙ্খি ভেতরে আসার অনুমতি দিল। তখন দরজা ঠেলে ছায়া একজন মহিলাকে নিয়ে হাজির হলো। মহিলাটির হাতে ডাক্তারি ব্যাগ আর গলায় স্টেথোস্কোপ ঝোলানো দেখে পঙ্খি বুঝতে পারল মহিলাটি ডাক্তার। পঙ্খি বুঝতে পারল না ডাক্তার কেন এখানে এসেছে। ছায়া ডাক্তারকে পঙ্খির কাছে নিয়ে এলো। ডাক্তার পঙ্খির সামনে বসে নরম সুরে বলল, হ্যাঁ, তো বলো কি সমস্যা তোমার? পিরিয়ডের সময় কি তোমার পেট ব্যথা করে? পঙ্খি অবাক চোখে একবার ডাক্তার তো একবার ছায়ার দিকে তাকাচ্ছে। ও বুঝতে পারছে না ডাক্তার এসব জানলো কি করে। তাহলে কি ছায়া সব বলেছে? ডাক্তার আবারও বলল, দেখো, ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমি তো এখানে ইন্ধনকে দেখতে এসেছিলাম, তারপর তোমার কথা শুনলাম, তাই চেক আপ করতে এসেছি। মেয়েদের এসব সমস্যা লুকাতে নেই, এতে সমস্যা আরো বড় আকার ধারণ করে। তাই আমাকে সব খুলে বলো, কি কি সমস্যা হয় তোমার? পঙ্খি নিজেকে একটু সামলে নিয়ে ধীরে ধীরে সব খুলে বলল ডাক্তারকে। ডাক্তার সব শুনে বলল, তো তুমি এতদিন ধরে কাউকে কিচ্ছু বলনি কেন? জানো এইসব অসাবধানতার কারণেই কত বড় বড় রোগের সৃষ্টি হয়। আচ্ছা, যাই হোক, আমি আপাতত তোমাকে কিছু ঔষধ লিখে দিয়ে যাচ্ছি। এগুলো খাও, আশা করি ব্যথা সেরে যাবে। ঔষধের কোর্স শেষ করলে পরবর্তীতে আর ব্যথা হবে না। আর সময় করে একবার হাসপাতালে এসে কিছু পরীক্ষা করিয়ে নিও, তাহলে আর কোনো সংশয় থাকবে না। জি, অনেক ধন্যবাদ আপা। ঠিক আছে, আমি তাহলে আসি এখন। ঔষধগুলো ঠিক মতো খেয়ে নিও। ডাক্তার চলে যেতেই পঙ্খি ছায়ার হাত ধরে ছলো ছলো চোখে তাকিয়ে বলল, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব জানা নেই আমার। আজ তুমি আমার অনেক বড় উপকার করলে। তুমি আমার সত্যি ছোট বোন। ছায়া প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু ঠোঁটে জোরপূর্বক হাসি আনার চেষ্টা করলো সে। মাঝখানে আরও একদিন চলে যায়। ডাক্তারের দেওয়া ঔষধ খেয়ে পঙ্খি এখন প্রায় সুস্থ। পেট ব্যথাও আর নেই। ছায়া স্কুলে যাওয়ার সময় পঙ্খির কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে যায়। তারপর স্কুল থেকে ফিরে ঔষধগুলো দিয়েছিল পঙ্খিকে। ছায়ার হঠাৎ এত বুদ্ধিমত্তা দেখে পঙ্খি মাঝে মাঝে বিস্মিত হয়ে যায়। ওর কেন যেন বিশ্বাসই হয় না যে এত কিছু সব ছায়া নিজের বুদ্ধিতেই করছে। আবার ভাবে হয়তো মেয়েটা সত্যিই বুদ্ধিমান হয়েছে, না হলে আর কেই বা ওকে নিয়ে এত ভাববে। ইন্ধনও আগের থেকে সুস্থ, জ্বর আর নেই তার। সকালে যথারীতি পঙ্খি রান্নাঘরে রান্নার কাজ করছে। অনেকটা জলদি জলদি কাজ সারতে চাচ্ছে সে। ওকে আবার পড়তেও বসতে হবে। একটা পরীক্ষা শেষ হলেও চাপ কমেনি। কিছুদিন পরেই আবার ওর ইয়ার চেঞ্জ পরীক্ষা। তাই পড়ার টেবিলে এখন বেশি বেশি সময় দেওয়া জরুরি। তবে সংসারের কাজে সে পড়ার সময় ঠিকমতো বের করতে পারে না। ভাবনা চিন্তার মাঝে তড়িঘড়ি করে সবজি কাটতে গিয়ে হঠাৎ বেখিয়ালিতে পঙ্খির বৃদ্ধাঙ্গুলের মাথায় কেটে গেল। রক্ত বের হয়ে গড়িয়ে পড়তে লাগলো। পঙ্খি দ্রুত উঠে গিয়ে বেসিনের নিচে হাত ধরল। ধারালো বটিতে কাটায় হাত চলছে ভীষণ, তবুও দাঁতে দাঁত চেপে সেটা হজম করে নিল সে। হাত ধোয়া শেষে কোনো রকমে একটা টেনা বেঁধে নিল আঙ্গুলে। তারপর আবারও কাজে লেগে পড়ল। রান্না শেষ করে এক এক করে সব টেবিলে রাখছে। এতক্ষণে সবাই ডাইনিং টেবিলে চলে এসেছে। পঙ্খি তরকারির বোল ধরে আনার সময় কাটা আঙ্গুলে একটু খোঁচা লেগে বোলের পাশে হালকা একটু রক্ত লেগে গেল। তবে পঙ্খি সেটা খেয়াল না করেই বোলটা টেবিলে রেখে দিয়ে খাবার সার্ভ করতে লাগলো।
সবাই খাওয়া শুরু করলো। পানির জগ খালি দেখে পঙ্খী সেটা ভরার জন্য জগ নিয়ে রান্নাঘরের দিকে যেতে নিলেই হঠাৎ ঠাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেল। পঙ্খী চকিত হয়ে পিছনে তাকিয়ে দেখল ইন্ধনের খাবার প্লেট নিচে পড়ে খণ্ড খণ্ড হয়ে আছে। মনে হচ্ছে কেউ আছাড় মেরেছে। ইন্ধনের দিকে তাকিয়ে দেখল সে কেমন অগ্নিমূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। তার সারা মুখে প্রচণ্ড রাগের আভাস ভেসে উঠছে। তবে উনি এই প্লেট ছুঁড়ে ফেলেছে কিন্তু কেন? উপস্থিত সবাই বিস্মিত চোখে তাকিয়ে রইল ইন্ধনের দিকে। রাবিয়া উদ্বিগ্ন হয়ে ছেলের উদ্দেশ্যে বলে উঠল, কি রে গেদা, কি হয়েছে? এভাবে ভাতের প্লেট ফেলে দিলি কেন? ইন্ধন ক্রুদ্ধ কণ্ঠে উচ্চস্বরে বলে উঠল, শুধু প্লেট কেন, মন তো চাইছে টেবিলের সব খাবারই ছুঁড়ে ফেলতে। মা, এগুলো কোনো খাবার হলো? আমার জীবনে এর চেয়ে বিশ্রী খাবার আমি কখনো খাইনি। মুখে দিতেই নাড়ি ভুড়ি উল্টে আসছিল। কে রান্না করেছে এমন জঘন্য খাবার? কি বলছিস? এত খারাপ হয়েছে? খাবার তো পঙ্খী রান্না করেছে, আর ওর রান্না তো খারাপ না, ভালোই তো রাঁধে। একে তুমি ভালো বলছো মা? আই এম সরি টু সে, বাট এটা মানুষ তো দূরের কথা, কুকুরেরও খাবার অযোগ্য। এমন খাবার খেলে মানুষের মরার জন্য বিষ খাওয়ার দরকার পড়বে না। অ্যাকচুয়ালি বিষও এই খাবারের থেকে সুস্বাদু হবে। রান্না যখন পারে না, তাহলে ওকে কে রান্নাঘরে যেতে বলেছে? খবরদার, আজকের পর যদি ওকে রান্নাঘরে ঢুকতে দেখি, তাহলে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এই বাড়ির কোনো খাবার খাবো না। শামসুল মজুমদার এবারে বলে উঠলেন,